জিয়াউর রহমান তার নানান রচনা বক্তব্যে কোথাও তিনি বঙ্গবন্ধুকে এক বিন্দু ছোট করেননি, বরং যেই দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে নিষিদ্ধ করে যে যারা বিরোধিতা করেছে তাদেরকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসিয়ে দেবার যাবতীয় কাণ্ড কারখানা তারা রেডি করে দিয়ে গেছিল। যেই দলটির ভোট ছিল 4 থেকে 7%, তার ভোট কি করে লাভ দিয়ে 36%-এ পৌঁছায়, এবং সেই 36%-ই শুধু পৌঁছায় নাই, তারা বাংলাদেশকেই বিশ্বাস করে নাই, তারা এখন প্রধান বিরোধী দলের আসনে বসে আছে, তারাই বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করবে। কাজেই এই যে একটা ধ্রুপদী আয়রনি তারা তৈরি করেছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অবশ্যই বড় ধরনের অবদান রাজনীতির ক্ষেত্রে। এবং এটা এই যে বিভাজন তারা তৈরি করলো, সেই বিভাজনের যে ধারাবাহিকতা আমরা কি দেখছি, তারা পুলিশে নিয়োগ দেয়নি, তারা পুলিশের আধুনিকায়ন করার চেষ্টা করেনি। বস্তুত যেই 6টি সংস্কার কমিশন তৈরি করা হয়েছিল, আপনাদের মনে পড়বে, তার একটি ছিল, অন্যতম একটি ছিল পুলিশ সংস্কার কমিশন, যেই নানান কথাবার্তা আমরা শুনেছিলাম, পরিবর্তনের চমক দেখানো হয়েছিল। আমরা দেখেছি শুধু পোশাক বদলেছিল, পোশাক নামমাত্র বদলেছে, কিন্তু মূল যেটা সংস্কার সমস্ত কিছু চলে গেছে অন্য জায়গায়। গণ অভ্যুত্থান তো হাইজ্যাক করে ফেলা হয়েছে। গণ অভ্যুত্থান তো আর গণ অভ্যুত্থান নাই। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট যে অসাম্প্রদায়িক গান আমরা শুনেছিলাম তরুণ তরুণীদের কণ্ঠে, সেই গান 18 মাস কোথায় ছিল? কাওয়ালি গাওয়া শুরু, ধনধান্যে পুষ্পে ভরা কোথায়? সেই তার বদলে এখানে সেখানে কাওয়ালি প্রদর্শনী, এখানে সেখানে নানান রকম জিন্নার জন্ম, ইনকিলাব শব্দ, ইনসাফ শব্দ ইত্যাদি। এবং আপনি দেখেন জিন্নার জন্মদিন পালন করতে হবে, পাকিস্তানের যে স্বাধীনতা দিবস সেটা পালন করতে হবে, এই ধরনের বয়ান। আপনি দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাস তো একটা মীমাংসিত ঘটনা। আপনার 15 খণ্ড যে মুক্তিযুদ্ধের দলিল, এটা তো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে লিখিত, তার সময়ে এই কাজটি শুরু হয়েছে। এবং তিনি স্বয়ং একটি জাতির জন্ম প্রবন্ধ লিখেছেন জিয়াউর রহমান। তার নানান রচনা বক্তব্যে কোথাও তিনি বঙ্গবন্ধুকে এক বিন্দু ছোট করেননি, বরং তার সময়ে যে 15 খণ্ড দলিল আছে সেখানে সকল নেতার অবদান সুস্পষ্টভাবে লেখা আছে। আছে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তাদের বিবরণ। কিন্তু আজকে এই যে মুক্তিযুদ্ধের ব্যাপারে নানান রকম নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করে একটা সাম্প্রদায়িক উত্থানকে নিশ্চিত করে, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতাই কথা বলে দেশের পুরো চেহারাটাই পাল্টে দেওয়ার সংসদেও কিন্তু যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব পর্যন্ত দেখেছি। শোক প্রস্তাব করা হয়েছে সংসদে। একজন সংসদ সদস্য অন্যান্য নারী সহকর্মী সংসদ সদস্যদের সম্পর্কে অত্যন্ত বাজে অশালীন কথা বলেছেন, যা এটা সংসদে ভাবাই যায় না। আজকে সংসদে আপনি তাকিয়ে দেখুন যে সংসদ বলতে আমরা যে তর্কবহুল একটা জায়গা দেখি, তর্ক বিতর্ক নানান রকম পরিকল্পনা আমরা দেখি, আজকে সংসদে আমরা কি দেখতে পাচ্ছি এবং কারা সেইখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি এই প্রস্তুতি করি যে যদি সত্যিকারের একটা অবাধ নির্বাচন হয়, সকল দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, সেখানে আসলে অনেক সদস্যই একটি ইউনিয়ন পরিষদের সদস্য হতে পারবেন কি, এটা হয়তো অনেকে অপছন্দ করতে পারেন। কিন্তু গতকালকেও আমি শুনলাম একজন রুমিন ফারহানা সংসদ সদস্য বলছেন 14, 18, 24-এর সংসদের চেয়ে আজকের সংসদের পার্থক্য কোথায়। আমি তার সাথে একমত। তখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদ ছিল, এখন হয়েছে বিএনপি ও জামাতের সংসদ। জামাত তো প্রকৃত অর্থে বিএনপির অনুসারী। আজকে যা আমরা বিরোধিতা দেখছি তা এক ধরনের বিরোধিতার জন্য বিরোধিতা। জামাতের নিজস্ব পলিসি কোথায়? এবং সে তাদের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই সাম্প্রদায়িক রাজনীতিতে তো তারাও নিষ্ঠ অবস্থায় আর নেই। তারা তো বলছে শরিয়া আইন তারা আর মানে না। শরিয়া আইন যদি তারা বাস্তবায়ন করতে চায় সেটাও তো তাদের পরিষ্কার করে বলা উচিত। নির্বাচনের আগে তো তারা একবার এক এক কথা বলেছে। কাজেই পরিস্থিতিটা দেখুন, রাজনীতির মাঠে যে বিভাজিত একটা সংস্কৃতি তৈরি হয়েছে তার দায় কিন্তু আওয়ামী লীগকেও নিতে হবে। তারা যে গণ অভ্যুত্থানে যেভাবে ভূমিকা পালন করেছেন সেটা যেরকম অন্যায়, তার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে। নিজের দেশের মানুষের বুকে গুলি ছুড়েছেন, এটার প্রায়শ্চিত্ত তো তাদের করতে হবে। এটা যেমন, আবার একই সাথে এর পেছনের যে ষড়যন্ত্রের কথা আমরা জানি। আমরা দেখলাম যে ঈদের আগের দিন 27 তারিখ ইউনূস সাহেব চলে গেলেন প্যারিসে। তারা তো তার সেই বিখ্যাত যে SSF এর নিরাপত্তাও সেদিন তিনি নিলেন।